নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি মা কামাক্ষার কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনেই অম্বুবাচী। তো অম্বুবাচীতে করণীয় কি করবেন, কি করবেন না, সেই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা হবে। দয়া করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা কামাক্ষা। তো বন্ধুরা, বাংলায় একটি কথা প্রচলিত রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 অম্বুবাচী। আষাঢ়ের 7 তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যেবারে যে সময়ে মিথুন রাশিতে গমন করেন, ঠিক তার পরবর্তীবারের সেই কালে পালিত হয় অম্বুবাচী। এই সময়ে কিছু নিয়ম রয়েছে যা পালন করলে খুব ভালো ফল মেলে এবং কিছু নিয়ম রয়েছে যা এই সময় একেবারেই করতে নেই। কিছু কাজ রয়েছে যা এই সময় করতে শাস্ত্রে নিষেধও করা হয়েছে। তো বন্ধুরা, অম্বুবাচীতে কোন কাজ করলে শুভ ফল পাবেন সেগুলি এখন আমি বলবো। এই সময় আপনারা যত বেশি সম্ভব আপনাদের ইষ্ট মন্ত্র জপ করবেন। দ্বিতীয় নম্বরে বলবো, এই সময় গুরুদেবের পুজো করা যাবে। যাদের গুরু মহিলা অর্থাৎ গুরুমা, তারাও এই সময় পুজো করতে পারেন। 3 নম্বরে বলবো, এই সময় দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। 4 নম্বরে বলবো, অম্বুবাচী চলাকালীন আম দুধ অবশ্যই সেবন করবেন, এতে সাপের ভয় দূর হয়। এবং এবার বলবো অম্বুবাচীতে আপনারা কি করবেন না। অম্বুবাচীর 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না, যেমন বিবাহ, পুজো, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন ইত্যাদি। 2 নম্বরে বলবো, অম্বুবাচীতে বৃক্ষরোপণ ও ভূমিকর্ষণ মানে চাষাবাদের কাজ একেবারেই করা নিষিদ্ধ। 3 নম্বরে বলবো, এই সময় মন্ত্র সহকারে পুজো না করাই ভালো, কেবল ধূপ দ্বীপ সহকারে ঠাকুরকে প্রণাম করবেন। এরপরে বলবো, এই সময় চাষ করতে নেই, আর বাড়ির জমি কেনা বেচা বা বাড়ি ক্রয় বিক্রয় এগুলি করবেন না। এই সময় কোনোভাবে কোনো সাপকে আঘাত করতে নেই, আর বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও যাবেন না, বাড়ির মধ্যে থাকাটাই শ্রেয়। তো বন্ধুরা, এই সময় কোনো বিশেষ পুজো হয় না, মূলত কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর মূর্তি কিংবা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখারই নিয়ম। তবে কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময়ে বিশাল উৎসবের আয়োজন করা হয়, আর এই সময় পুজো করতে করতে মন্ত্রপাঠ একেবারেই করা অনুচিত। শুধুমাত্র ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে নেবেন ঠাকুরের কাছে। আর অম্বুবাচীতে বাড়িতে কোনো শুভ কাজ করবেন না, বৃক্ষরোপণ বা কৃষিকাজ করবেন না, এটা আমি আগেই বলেছি। আর গুরু পুজো আপনারা করতে পারেন, গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে আপনারা জপ করতে পারেন। অম্বুবাচীতে তুলসী গাছের গোড়ার দিকে নজর দিন, ভালো করে মাটি দিয়ে উঁচু করে দিন গোড়া। আর শাক্ত মন্ত্রে দীক্ষিতরা মন্ত্রপাঠও আপনারা করতে পারেন। আর অম্বুবাচীর পর দেবীদের আচ্ছাদন খুলে নিতে ভুলবেন না। তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে অবশ্যই পুজো করবেন এবং দেবীকে আম এবং দুধ নিবেদন করতে হবে। তো বন্ধুরা, সতীদেহ 51টি খণ্ডে ছড়িয়ে পড়েছিল ভারত ও প্রতিবেশী দেশের বিভিন্ন প্রান্তে। সেই প্রত্যেকটা জায়গায় গড়ে উঠেছে সতী মায়ের পীঠ। কামরূপ কামাখ্যায় পড়েছিল দেবীর যোনি, তাই এর অন্য নাম যোনিপীঠ। এখানে তন্ত্র সাধনা করলে সিদ্ধিলাভ করা যায়, এমনটাই বিশ্বাস সাধকদের। বিশেষ করে অম্বুবাচীর 3 দিন তন্ত্র সাধনায় বসলে পরম সিদ্ধি আসবেই, মানে সিদ্ধিলাভ হবেই। কথিত আছে, প্রতি বছর আষাঢ়ের 7 তারিখে কামাখ্যা মা ঋতুমতী হন। দেবীর মন্দিরের গর্ভগৃহে একটি ত্রিকোণাকার শিলাখণ্ড আছে। এই সময় সেই শিলাখণ্ড ভেদ করে গাঢ় গৈরিক রঙের জলস্রোত প্রবাহিত হতে থাকে। 3 দিন পর এই স্রোত ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই অলৌকিক ঘটনাকেই দেবীর রজস্বলা হওয়ার নিদর্শন বলে মনে করা হয়। এমনকি মন্দির সংলগ্ন ব্রহ্মপুত্রের জলেও এই লালচে রঙের স্রোত এসে মেশে। প্রকৃতির কি অদ্ভুত লীলা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা অম্বুবাচীর দিনগুলি অবশ্যই নিষ্ঠা নিয়ম সহকারে পালন করুন, যেগুলি করতে নেই একেবারেই করবেন না।
যেগুলি করার নিয়ম সেগুলি পালন করুন। আশা করি মা কামাক্ষার কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।